দিয়েছিলাম কিছু শুনতে আর ভাই একটু আস্তে আসেন। হ্যাঁ ভাই পাবলিক যাবেন তো বাবা জন্যই তো কষ্ট। হেলমেটটা বন্ধ করে দাও, হেলমেট বন্ধ করে দাও, একে জানে কথা বলে না। আমার এই সন্তান ছোটতে মাদ্রাসায় পড়ে, আমার এই সন্তান এ কাজ করবে এটা আমি কোনদিন ভাবতেও পারিনি, করবে না, আমার এর নিশ্চিত বিশ্বাস। কিন্তু র্যাব তারা আমাকে জানাজার পরে রাতে আমাকে আর আমার ছেলেকে নিয়ে যায় ওখানে মধ্যরাতে, মানে আমি পাশে ছিলাম, অনেক টর্চারই তার উপর হয়েছে আর কি। তো জানি না এর কারণে সে হয়তো যেভাবে হয়তো তার কাছে স্বীকারোক্তি করছিল নাকি জানি না। এরপর এখানে রিমান্ডে আসার পরে আমি তথ্য দিয়েছি এই মহিলার সম্পর্কে আমি আগে জেনেছিলাম, যেদিন রেড বডি আমাদের হয়ে যায় থানায় ইনফরমেশন করেছিলাম, তারা এর সঙ্গে কথা বলে গেছিলো কিন্তু কোনো অ্যাকশন নেননি। তো এর পরবর্তীতে আমি আবারও থানায় বলছি যে এই ব্যাপারটা দেখা দরকার। পরে স্থানীয় প্রশাসন এই ব্যাপারে হস্তক্ষেপ করে সঠিক তথ্য, আমি বারবার চাচ্ছিলাম যে হত্যার সঠিক রহস্যটা বেড়ে আসে। আমার ছেলে যে অপরাধী হয় তার শাস্তি হবে, কিন্তু আমি নিরপরাধীদেরকে শাস্তির আওতাভুক্ত না আসে। আর এটা না আমি নয়, আমার এলাকাবাসী, আমার দুঃচাচার সবার আত্মীয় সকলেই মর্মাহত যে এই সন্তান। আর আমি একটা আলিম মানুষ, এলাকার সুনামধন্য ব্যক্তি, মানে আমার অত্যন্ত মানক্ষুণ্ণ করা হচ্ছে এই ব্যাপারে। এই জন্য আমি এটা বারবার বলে আসতেছিলাম। স্থানীয় প্রশাসন সহ গতকাল এসপি সাহেব আসছিলেন, ডিবি প্রধান আসছিলেন, ওনারা আমাকে পরে ডাকায় এই তথ্যগুলো গ্রহণের কথা একটু ধারণা দেন আর কি। পরবর্তীতে এখন আমি জানতে পারছি, এতে আমি অত্যন্ত সন্তুষ্ট। আমি স্থানীয় প্রশাসন অত্যন্ত ধন্যবাদ জানাই সঠিক তথ্য বের করার জন্য। পূর্বে কি জানতে পারলেন, মানে আপনারা এখন পর্যন্ত কি জেনেছেন? এখন আমি জানতে পেরেছি আমার বাসাতে একটা মেয়ে ভাড়া ছিল, এই মেয়ের সঙ্গে আমার স্ত্রীর, আমি বারবার আমার বেশি দিন বোধহয় 4-5 করে এলো ভাড়া, তো 1-1.5 মাস থাকার পরেই আমরা আচরণ বিধিটা ভালো মনে করতেছিলাম না। আমার স্ত্রী আমাকে গত সপ্তাহে বলছে ওকে আর রাখা যাবে না, তুমি বের করে দাও। আমি বলেছি, তো আমাকে বলছে ভাই এই মাসটা টাইম দেন, 8 দিন টাইম দেন, আমি বের হচ্ছি। আমার স্ত্রীর সঙ্গে এবার ঝগড়াও আছে একদিন। আমার স্ত্রী বলছে আপনি চলে যান, ভাড়া দেওয়া লাগবে না। সে বলছে যে আপনি কি বলেন, জোরকে বের করে দিতে পারবেন, খারাপের কি দেখেছেন, এ ধরনের কথা সে বলেছে আর কি। এগুলোর কারণে মানে আমার স্ত্রী আমাকে ঘটনা 2 দিন আগেও বলেছে যে তুমি হয়তো বুঝতে চলো বের করে দেওয়া লাগবে, ওই যে অঘটন ঘটাতে পারে, এ কথা আমাকে সে বলছিল আর কি। বের করে দিলে হয়তো আমার দোষ হবে, এই জন্য বের করে দিতে চাচ্ছে, অপেক্ষা করতেছিলাম যে আল্লাহর কাছে বলতেছিলাম আল্লাহ আসল রহস্যটা বের করে দিক আর কি। এর মধ্যে তো আসল রহস্য বেড়ে আসলো। ওর সঙ্গে আরো 2টা ছেলে, আমি যতটুকু জানিছি তারাই মানে আমার স্ত্রীকে প্রথমে স্প্রে করেছে নাকে, স্প্রে মেয়েটা আগে ঢুকিছে, মেয়েকে আগে ঢোকার পর আমার স্ত্রী তরকারি করতেছিল, তার সাথে কথা বলছে ভাবি ভাড়া দিচ্ছি, কোনো সময় অনেক খোঁজ গল্প করতে লাগিছে। আর দরজা তখন খোলা ছিল, ওই 2টা লোক উপরে রাখিছে, তখন সময় মোতাবেক ওই 2টা ছেলে চলে আসছে ভিতরে। আসার পরে স্প্রে দিছে আমার লাকে, স্প্রে দিলে আমার স্ত্রী অজ্ঞান হয়ে যায়, তখন পিছনে হাত বাঁধা ওই অবস্থায় মানে জীবন যায়নি, এই অবস্থা থেকে ফ্রিজে রাখিছে, এতটুকু আমি থানার মারফতে জানতে পেরেছি আর কি। এটার জন্য আমরা নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাই। বিচার বা অভিযোগের ব্যাপারে আমি নিজে চিন্তা করে আমি সিদ্ধান্ত নেব আর কি। এখন আমি তাদের এটার কারণে অত্যন্ত তীব্র নিন্দা জানাচ্ছি যে এরকম আমরা কোনোদিন কামনা করি যে আমাদের দেশের যা দায়িত্বশীল, রাষ্ট্রের দায়িত্বশীল এরকম কাজ করবে। আমি তীব্র নিন্দা ক্ষোভ জানাচ্ছি এবং এভাবে ব্যবস্থা নেব কিনা এটা অবশ্য আমার 2জন মুরব্বী আছে, আমরা পরামর্শ করে, আইনকুল পরামর্শ করে আমরা চিন্তা ভাবনা করি। আমি নিজে তাকে মানুষ করছি ছোট থেকে, আমার ভাইরা কখনো বিশ্বাস করিনি। সবাই ধৈর্য ধরছে যে এর একটা সফল ফলাফল আমরা পাবো। যখন ধৈর্যের ফল আমরা পাইলাম, কষ্টটা একটু লাঘব হয়েছে এই খবরটা শোনার পরে। তো আমরা চাই এটার সুষ্ঠু তদন্ত আরো হোক এবং সুষ্ঠু বিচার হোক। আমার ভাগনা যেহেতু কিছুই করেনি, তাকে নির্দোষ খালাস মুক্তি দেওয়া হোক, তাদের সুষ্ঠু একটা বিচার হোক। আমি তো ঢাকায় থেকে আসার পরে আমার মার যখন লাশ দাফন করা হয়েছে, তো এরপরে আমরা রাতের বেলা র্যাব আমার বাবা এবং আমার ভাইকে উঠে নিয়ে যায়। তো বলা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাবে, তো আমরা সেই জন্য তেমন কিছু বলি নাই, তারা নিয়ে গেছে। তো যাওয়ার পর আমরা রাতে আর তাদের সাথে যোগাযোগ করতে পারি নাই। এরপরের দিন যখন দুপুরবেলা যখন এই নিউজটা ছড়ালো র্যাবের ব্রিফিং এর পরে, তখন আমরা সবাই শক, কারণ আমাদের কখনো এটা কল্পনাও করা কঠিন যে আমার নিজের ভাই, আমার মায়ের সবচেয়ে প্রিয়, সে এমন কাজ করতে পারে। তো
তো এরপরে আমাকে হচ্ছে থানা থেকে বলা হয়েছিল যে তুমি চাইলে বাদী হতে পারো, বা হচ্ছে তোমার ফ্যামিলির অন্য কেউ চাইলে বাদী হতে পারে। তো আমি কখনো আমার বাবাকে ছাড়া কোনো সিদ্ধান্ত নিই না। তো আমি বলেছিলাম যে আমার বাবা বাদী হলে সবচাইতে ভালো হয়। তখন বাবা র্যাবের হেফাজতে ছিলেন, যার জন্য তিনি বাদী হতে পারেন নাই। তখন আমি বাবার হয়ে নিজে সিদ্ধান্ত নিয়ে আমি বাদী হয়ে মামলা করে দিয়েছি। তো এই ছিল বাদী হওয়ার গল্পটা। আমি কখনোই চিন্তা করি নাই যে মানে প্রশাসন থেকে যে বাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে তারা কখনো কোনো ভুল ভাবে কোনো তদন্ত করতে পারে। তবে আমি শুরু থেকে চাইছিলাম যে যদি আমার ভাইও হয়ে থাকে যদি খুনি, সেও যাতে সঠিক তদন্তের মাধ্যমে যাতে বের হয়, বা যদি অন্য কেউ থেকে থাকে সেটাও যাতে সঠিক তদন্তের মাধ্যমে সামনে আসে। তো হঠাৎ করে যখন আমরা এই নিউজটা পাইছি আমরা অনেকটাই শক ছিলাম, এবং আমি পার্সোনালি আমি কখনোই বিশ্বাস করতে চাইছিলাম না, কারণ আমি আমার ছোট ভাইকে চিনি, তাকে আমি আমার হাতে সে বড় হয়েছে বলা যায়। তো আমি তখন মোটামুটি একটু শকে ছিলাম এবং কনফিউশনের ভিতরে ছিলাম। দেশের একটা জায়গার বাহিনী বা ব্যাটালিয়ন তারা এমন একটা নিউজ মানে ছড়াচ্ছে যখন, তো তারা এখন কিসের ভিত্তিতে এটা ছড়াচ্ছে থেকে আমি নিজে আমার পরিবারকে চেষ্টা করেছি আশ্বস্ত রাখার জন্য যে অপেক্ষা করেন, বা যতজনই আমাকে নক দিয়েছে বা ফোন দিয়েছে আমি সবাইকেই বলেছি যে একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। আমি নিজেও ধৈর্য ধরে আছি, কারণ সবকিছু প্রমাণ তো সামনে অবশ্যই আসবে, সত্য কখনো চাপা থাকে না। তো এই জন্য আমিও ধৈর্য ধরেছিলাম, আমি সবাইকেই বলেছি ধৈর্য ধরে থাকতে, আমার পরিবারকেও বলেছি। তো এখন এই যে আমি ধৈর্যের ফলটা পেয়ে গেলাম।